আমন্ত্রণ দেশ জনপদ লাইভের সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। ঈদ যাত্রায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের বিভিন্ন জায়গায় মেরামত কাজ শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসাইন। বিল্লাল, যানজট নিরসনে কি কি পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ জানাবেন? ঢাকা চট্টগ্রাম এবং সিলেট মহাসড়কে প্রতি বছর ঈদে প্রায় কোটি মানুষ এই রাজধানী ছেড়ে তাদের পরিবার পরিজনের কাছে ঈদের যে উৎসব সেই উৎসব পালন করতে যায়। তো এই দুটি মহাসড়ককে ঘিরে, তার মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে ঘিরে পুলিশের পক্ষ থেকে 17টি স্থানে তারা কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করছে এবং হাইওয়ে পুলিশের পক্ষ থেকেই মূলত এই বিভিন্ন পয়েন্টগুলিতে পুলিশ মোতায়েনের যে ব্যবস্থা সেটি তারা নিয়েছেন, যাতে করে যাত্রীরা নির্বিঘ্নে তারা বাড়িতে ফিরতে পারেন এবং এই ঈদকে ঘিরে যাতে কোথাও কোনো ধরনের যানজট সৃষ্টি না হয় সেই উদ্যোগটি আসলে নিয়েছেন। এর বাইরে জেলা পুলিশের পক্ষ থেকে এই মহাসড়কের কোথাও যাতে ছিনতাই ডাকাতি না ঘটে সেই জন্য জেলা পুলিশ এবং র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তাদের টহল কিন্তু চলমান রাখবেন। তো আমরা এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকাতে আছি। আমরা একটু দেখাতে চাই যে পুলিশের পক্ষ থেকে কিন্তু এখনই তাদের যে তৎপরতা সেটি কিন্তু তারা চালু রেখেছেন এবং এই মহাসড়কে 22 রোজার পর থেকেই মূলত যে যাত্রীদের ঈদে ঘরমুখ মানুষের যাত্রীদের যে ঢল সেই ঢল কিন্তু শুরু হবে। ইতিমধ্যেই কিন্তু বাস কাউন্টারগুলোতে যে অগ্রিম টিকিট বেচা কেনা সেটিও শুরু হয়েছে। তো এই মহাসড়ককে ঘিরে আসলে প্রতি বছরই এই মানুষের যে ভোগান্তি, অর্থাৎ বাড়তি ভাড়া, যানজট, সেই ধরনের ভোগান্তিগুলি ছিল। এবছর যাতে আসলে ভোগান্তি কিছুটা কমে আসে সেই জন্য পুলিশ কিন্তু তাদের যে কার্যক্রম সেটি তারা শুরু করেছেন। আমরা কথা বলেছি হাইওয়ে পুলিশের যিনি নারায়ণগঞ্জের দায়িত্বে আছেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে ঢাকা এবং চট্টগ্রাম 4 শতাধিক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এই পুলিশ সদস্যরা যাতে কোথাও কোনো ধরনের যানজট কিংবা যাত্রাক্রান্তি না হয় সেই লক্ষ্যে তারা কাজ করে যাবেন। তবে যেটি আসলে মূল বিষয় যে এইবার ঈদে যে ঢাকা সিলেট মহাসড়ক সেই সড়কটির যে 4 লেন নির্মাণের কাজ সেই কাজ চলমান রয়েছে। ফলে এবারও আসলে ঠিক গতবারের মতো ঢাকা সিলেট মহাসড়কের যে নারায়ণগঞ্জের অংশ সেই অংশে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি একটি যানবাহনের যে দুর্ভোগ সেটি হতে পারে, এমনটা কিন্তু আসলে আশঙ্কা করা হচ্ছে। এই হচ্ছে আমার কাছে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এই দুটি মহাসড়ক নিয়ে এই মুহূর্তে সবশেষ। ইশিকা। বিল্লাল, অনেক ধন্যবাদ আপনাকে। ঈদে ঘরমুখ মানুষের নিরাপদ পারাপার নিশ্চিতে পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ঘাট কর্তৃপক্ষ ও প্রশাসন। বিস্তারিত জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। ফেরি সংখ্যা বাড়ানো হয়েছে কিনা আর সেই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে পুলিশের টহল থাকবে কিনা? দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার অন্যতম এই প্রবেশপথ এই পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট এই নৌপথ। তো ঢাকা আরিচা মহাসড়কের এই পাটুরিয়া দৌলতদিয়া নৌরোড দিয়ে কিন্তু প্রতিনিয়ত যাতায়াত করে অসংখ্য যানবাহন এবং যাত্রীরা। আমরা এই পাটুরিয়া দৌলতদিয়া ঘাটের যে ঈদকে সামনে রেখে যে প্রস্তুতি গ্রহণ করেছে তারা সেই প্রস্তুতি তারা ইতিমধ্যে সম্পন্ন করেছে। গত সপ্তাহে কিন্তু পুলিশ সুপার, জেলা প্রশাসক এই ঘাট এলাকা পরিদর্শন করেছেন এবং তারা যেটি বলেছেন, পরিদর্শনে এসে আমরা জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মধ্যে যেটি আমাদের জানিয়েছেন যে এই ঘাট এলাকায় যে চুরি, ছিনতাই, মলম পার্টি, অজ্ঞান পার্টি থেকে শুরু করে যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে সেটি নিয়ন্ত্রণে প্রায় পুলিশের পক্ষ থেকে 6 শতাধিক পুলিশ সদস্য এই ঘাট এলাকায় নিয়োজিত থাকবে, যাতে ঈদে ঘরমুখ যাত্রীরা নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছতে পারে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। তো ঘাট কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে ঈদে ঘরমুখ যাত্রীদের নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য তারা এই পাটুরিয়া দৌলতদিয়া এই নৌপথে 17টি ফেরি এবং আরিচা কাজিরহাট নৌপথে 6টি ফেরি তারা ইতিমধ্যে প্রস্তুত রেখেছে, যাতে যানবাহন আসা মাত্রই এবং যাত্রীদের তারা নির্বিঘ্নে পারাপার করতে পারে। তো আমরা এই
এই দূরপাল্লায় যে যানবাহন এবং যাত্রীরা চলাচল করে এবং সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি। তারা যেটি বলেছেন যে পদ্মা সেতু চালুর আগে এই পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌপথের কিন্তু অনেকটা ভোগান্তি হতো, যে ৩-৪ দিন পর্যন্ত এই ঘাট এলাকায় অপেক্ষা করতে হতো। কিন্তু এখন পদ্মা সেতু চালু হওয়ার পরে যে ভোগান্তি, সে ভোগান্তিটা এখন নেই। তবে তারপরেও কিন্তু যানজট এবং কিছুটা ভোগান্তি পোহাতে হয় যাত্রী সাধারণে। তো তারা যেটি বলছেন যে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যদি নিরাপত্তাটা জোরদার করে এবং ঢাকা আরিচা মহাসড়কের যান চলাচলটা স্বাভাবিক থাকে, তাহলে তারা নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছতে পারবেন বলে তারা দাবি করেছেন। তো আমরা কথা বলেছি জেলা প্রশাসকের সাথে। জেলা প্রশাসক বলেছেন যে এই ঘাট এলাকায় অস্থায়ী পাবলিক টয়লেট, সিসি ক্যামেরা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিয়োজিত থাকবে এবং পুলিশ সুপার যেটি জানিয়েছেন যে তারা সাদা পোশাকে এবং ডিবি সিআইডি থেকে 6 শতাধিক পুলিশ সদস্য এই ঘাট এলাকায় থাকবে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তো আমরা সব মিলে বলতে পারি যে এই পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌপথ পথে যাত্রীদের নির্বিঘ্নে পারাপারের জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত রয়েছে বলে কর্তৃপক্ষরা জানিয়েছে। তো এই ছিল আমার কাছে আরিচা কাজিরহাট এবং পাটুরিয়া দৌলতদিয়া নৌপথের যে ঈদ যাত্রার যে প্রস্তুতি তার সর্বশেষ খবর। আলিম, অনেক ধন্যবাদ আপনাকে। সবার আগে বাংলাদেশ আয়োজিত কনসার্ট সার্বজনীনভাবে উদযাপনের জন্য ভেন্যু নির্বাচন করতে বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠ ও সরকারি আজিজুল হক কলেজ খেলার মাঠ পরিদর্শনে এসেছে সংগঠনটির একটি প্রতিনিধি দল। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, কনসার্টটি কোথায় হবে সে ব্যাপারে সিদ্ধান্ত এসেছে কিনা? ইশিকা, সবার আগে বাংলাদেশ সকল অপসংস্কৃতিকে রুখে দিতে এবং দেশীয় সংস্কৃতিকে এগিয়ে নিতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সবার আগে বাংলাদেশ কিন্তু আগামী 11 এপ্রিল স্বাধীনতার পর থেকে বগুড়ার ইতিহাসে সবচেয়ে বড় একটি কনসার্টের আয়োজন করতে যাচ্ছে। যেই লক্ষ্যে সবার আগে বাংলাদেশের একটি প্রতিনিধি দল আজ সকাল 10টার পর শহরের আলতাফুন্নেসা খেলার মাঠ পরিদর্শনে এসেছেন। তাদের কিন্তু আজকে 2টি ভেন্যু পরিদর্শনের কথা রয়েছে। এই মাঠ ছাড়াও সরকারি আজিজুল হক কলেজেও তারা ভেন্যু করা যায় কিনা সেই পরিদর্শনে কিন্তু যাবেন। এখানে পরিদর্শনের পর তারা যেটি সিদ্ধান্ত নিয়েছেন, এখন অবধি আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে নিরাপত্তা বিবেচনায় এবং এই কনসার্টটি ঘিরে যেহেতু হাজার হাজার মানুষের সমাগম হবে, তারা প্রাথমিকভাবে এই আলতাফুন্নেসা খেলার মাঠটিকেই কিন্তু তাদের প্রথম পছন্দ হিসেবে দেখছেন। আমরা একটু সরাসরি কথা বলবো সবার আগে বাংলাদেশ এই কনসার্টটির আয়োজক কমিটির একজন সদস্য আতিকুর রহমান রুমনের সাথে। কি আয়োজন হতে যাচ্ছে, কেন এই আয়োজন এবং এর মধ্য দিয়ে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন? সবার আগে বাংলাদেশ, এই বার্তাটাই আমাদের সবার কাছে পৌঁছে দেওয়ার মূল লক্ষ্য। এখানে আমাদের স্বদেশীয় সবকিছুই থাকবে, আঞ্চলিক থাকবে এবং সর্বোপরি বাংলাদেশের 4টি বড় বিভাগীয় শহরে ঢাকা সহ একসঙ্গে একই যোগে আমাদের অনুষ্ঠানটি পরিবেশন করা হবে এবং এখানে দেশীয় শিল্পী যারা আছে তারা এখানে অংশগ্রহণ করবেন। বিভিন্ন ব্যান্ড, বিভিন্ন আঞ্চলিক আপনার যে ইয়েগুলো থাকে, সাংস্কৃতিক যেগুলো থাকে, কবিতা আবৃত্তি থাকবে, বিভিন্ন জোকস থাকবে। আমরা এখানে মূল উদ্দেশ্যটাই আমাদের যে বিদেশি যে ইয়েগুলো আছে শিল্পী, তারা যেভাবে আমাদের দেশে এক সময় আসছে এবং স্বাধীনতার পরেও আমরা দেখছি একটি স্টেডিয়াম, ঢাকার একটা স্টেডিয়ামে পাকিস্তান থেকে শিল্পী এনে গান গাওয়ানো হয়েছে। আমরা এদের মানে বিকল্প হিসেবেই সবার আগে বাংলাদেশ এই সংগঠনটি তৈরি করা হয়েছে। জনাব রুমন, আপনাকে ধন্যবাদ। ইশিকা, আপনি জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি হওয়ায় বগুড়াতে বিএনপির রাজনীতির তীর্থভূমি বলা হয় এবং সবার আগে বাংলাদেশ এই কনসার্টটিতে ধারণা করা হচ্ছে বিএনপি সহ বগুড়ার আপামর জনসাধারণের একটি প্রাণবন্ত অংশগ্রহণ থাকবে। মানুষ হাজার হাজার, তখন কিন্তু প্রশ্ন আসে নিরাপত্তারও। কথা বলবো জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সাথে। নিরাপত্তা নিয়ে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? ধন্যবাদ। আমরা ইতিমধ্যেই শুনেছেন যে বাংলাদেশের এই যে কনসার্টটি হবে স্বাধীনতা পরে, এটি হবে বাংলাদেশে বগুড়ার সবচেয়ে একটি বড় কনসার্ট এবং সবচেয়ে বড় ব্যাপারটি হলো সেটি হলো আমাদের যে দেশাত্মবোধ, আমাদের জাতীয়তাবোধ,
এটিকে সামনে রেখেই আমাদের এই কনসেপ্ট যে সবার আগে বাংলাদেশ, এই সবার আগে বাংলাদেশের এই নামের মধ্যে একটা মেসেজ রয়েছে। যে সেই কারণেই আজকে যে অপসংস্কৃতির কথা বলেছেন, আমাদের দেশে অপসংস্কৃতির মাধ্যমে আমাদের দেশীয় সংস্কৃতি হারাতে বসেছে। এই আমাদের দেশীয় সংস্কৃতিকে আমরা উপস্থাপন করার জন্য দেশীয় সংস্কৃতিকে আমাদের আজকের প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। এখানে আমাদের ভাওয়া থাকবে, পল্লীগীতি থাকবে, আবৃত্তি থাকবে, আমাদের বিভিন্ন কৌতুক থাকবে। বাদশা, আপনাকে ধন্যবাদ। ইশিকা, আপনি শুনছিলেন যে আসলে নানা রকম পরিকল্পনার সাথে কিন্তু আয়োজন করা হচ্ছে এই কনসার্টটি, যেখানে নিরাপত্তা নিশ্চিতেও তারা সব ধরনের ব্যবস্থা নিচ্ছেন বলে জানাচ্ছেন নেতৃবৃন্দরা। বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে সবার আগে বাংলাদেশ কনসার্ট আয়োজন নিয়ে আজকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, অনেক ধন্যবাদ আপনাকে। ফুটপাত হোক বা শপিং মল, জমজমাট ঈদের কেনাকাটা। গোপালগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার ঈদ বাজার নিয়ে জানবো সহকর্মী জাবেরুল ইসলাম ও মেহেদি নূর পরশের কাছ থেকে। প্রথমেই যাচ্ছি গোপালগঞ্জে। জাবেরুল, কোন ধরনের পোশাকের চাহিদা বেশি এবার দেখছেন, দাম কেমন জানাবেন? ইশিকা, আপনি যেমনটি বলছিলেন, আসলে ঈদের সময় ঘনিয়ে আসার সাথে সাথেই বাজারের প্রচুর পরিমাণ ক্রেতার সমাগম বেড়েছে। প্রতিটি দোকানেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি একটু দেখাতে চাই যে আসলে বাজারে কেমন ক্রেতার সমাগম হয়েছে, সেটা একটু আমি দর্শকদের দেখাতে চাই। শুধু গত বছরের তুলনায় এবছর কিছুটা ক্রেতার সমাগম কম বলছেন ব্যবসায়ীরা। তবে দেশি কাপড়ের পাশাপাশি এবছর মহিলাদের পছন্দের তালিকায় রয়েছে ইন্ডিয়ান, পাকিস্তানি থ্রি পিস, কারারা, সারারা, আলিয়া কাট, আফগান সহ বাহারি মডেলের পোশাক। এছাড়া পুরুষদের পছন্দের তালিকায় রয়েছে পাঞ্জাবি, চিকেন পাঞ্জাবি, পায়জামা, কাবলি সেট সহ পাঞ্জাবি পাশাপাশি কেউ কিনছে শার্ট, প্যান্ট, বিভিন্ন ধরনের পুরুষদের যে সকল পোশাক রয়েছে এইগুলো। একদিকে ব্যবসায়ীরা যেমন ব্যস্ত সময় পার করছেন, অন্যদিকে পরিবারের সদস্যদের জন্য বাহারি পোশাক ও প্রসাধনী কিনছেন ক্রেতারা। তবে পণ্যের দাম নিয়ে দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমরা কিছু ক্রেতার সঙ্গে কথা বলছি, তারা যেমনটি বলছিলেন যে পণ্যের দাম গত বছরের তুলনায় এবছর কিছুটা হলেও বেশি। আমি একজন ব্যবসায়ীর সঙ্গে আসলে কথা বলতে চাই যে আসলে এই যে ক্রেতারা যে অভিযোগ করছে গত বছরের তুলনায় এবছর পণ্যের যে সকল পণ্য রয়েছে ঈদ উপলক্ষে, সেই পোশাকগুলোর দাম আসলে বেশি কিনা আপনি যদি বলেন, আর কি কারণে আসলে এই দামগুলো বাড়তে পারে, কতটা বেশি হয়েছে? গত বছরের তুলনায় প্রতিটা পণ্যের দামই অনেক গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। এই জন্য কাস্টমারও কিনতে হিমশিম খাচ্ছে, অনেক দামাদামি করতেছে। যে পরিমাণে বেচা বিক্রির কথা, সেই পরিমাণে আসলে বেচা বিক্রি করা সম্ভব হচ্ছে না। কারণ একটা কাস্টমার, এইরকম প্রতিটি কাস্টমার শুধু দেখতেছে দামের সাথে তাদের মিলতেছে না। আর এবছর ওই যে পাকিস্তানি, আফগান এই ধরনের নতুন নতুন ড্রেসের বয়সে আর নতুন ভাবে দাম বৃদ্ধি হচ্ছে। এই জন্য আমরাও বেচা বিক্রি খুব হিমশিম অবস্থায়। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে আসলে গত বছরের তুলনায় এবছর পণ্যের দাম আসলেই বৃদ্ধি পেয়েছে প্রতিটা পণ্যই। ঈদ বাজারের কেনাকাটার সর্বশেষ এই ছিল গোপালগঞ্জ থেকে আমাদের আরেক সহকর্মী ব্রাহ্মণবাড়িয়ায় রয়েছে পরশ, আমরা চলে যাব তার কাছে। হ্যাঁ জুয়েল, আপনি যেমনটা জানতে চাচ্ছিলেন, মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ আর ঈদ উল ফিতরে কিন্তু আর 10 দিনের মতো সময় বাকি নেই। শেষ মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার মার্কেট এবং বিপণী বিতানগুলোতে কিন্তু বেচাকেনা জমে উঠতে শুরু করেছে। তো আমি এখন আছি যে জেলা শহরের যে নিউ মার্কেট এলাকায়। এখানে দেখতে পাচ্ছেন যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ক্রেতাদের একটা উপচে পড়া ভিড় রয়েছে। বিভিন্ন বয়সে নারী পুরুষরা কিন্তু এখানে দোকানে এসেছেন তারা তাদের পছন্দের পোশাক কিনতে। তো ক্রেতারা আমাকে জানিয়েছেন যে অন্যান্য বছর তুলনায় এবছর কিন্তু কাপড়ের দাম তুলনামূলক একটু বেশি। কারণ হচ্ছে যে আপনাকে যদি একটা তথ্য দিয়ে রাখে যে ব্রাহ্মণবাড়িয়া শহরে বিভিন্ন দোকান রয়েছে, এইসব দোকানে কিন্তু ব্যাট ট্যাক্স ফাঁকে দিয়ে কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী তারা কিন্তু দাম
বসে কিন্তু অনেক দোকানে বিক্রি করছেন। সেজন্য বলছেন যে তারা যাতে একটি ভোক্তা অধিদপ্তরের কাছে একটা মনিটরিং দাবি করে তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করে। এছাড়াও আমি এখন যে দোকানটিতে রয়েছে এই দোকানটি এটি দেখতে পাচ্ছেন যে একটি বিভিন্ন বয়সী নারীরা এখানে এসেছেন, এসে কিন্তু বিভিন্ন ধরনের যে ভারতীয় কাপড় এবং পাকিস্তানি কাপড় কিন্তু তারা পছন্দ করে কিন্তু কিনছেন। তো যে বিক্রেতারা কিন্তু আমাকে জানিয়েছেন যে বছরের অন্যান্য সময় যে ঈদের যে আগ মুহূর্তে সময় কিন্তু তাদের কিন্তু যে বিক্রি কিন্তু একটা বেড়ে যায়, তারা কিন্তু এই দিনটির আশায় কিন্তু এখন থাকেন। তো আমি একজন বিক্রেতার সাথে কথা বলবো যে আপনাদের বেচাকেনি কেমন যাচ্ছে আবার এবং সার্বিক বিষয়টা বলতে। অ্যাকচুয়ালি অন্যান্য বছর থেকে এই বছর আলহামদুলিল্লাহ অনেক ভালো। ইন্ডিয়ান মালের প্রতি খুব চাহিদা এবং পাকিস্তানি সবাই ক্রেতারা স্যাটিসফাই আমাদের প্রতি। আমরা বিউটি অনেক পুরাতন, অনেক বছর আগ ধরে সেবা দিয়ে যাচ্ছি, এখনো সেবা দিচ্ছি। অলওয়েজ ভালো, আগের থেকে অনেক ভালো। ধন্যবাদ আপনাকে। তো এদিকে যে পোশাকের পাশাপাশি কিন্তু যে অন্যান্য যে দোকান রয়েছে, যে জুতো এবং কসমেটিক দোকানে কিন্তু একটি ভিড় বাড়ছে। পোশাকের সাথে তাল মিলিয়ে অনেকেই কিন্তু যে কসমেটিক, চুড়ি, কানের দুল, গলার হার সহ কিন্তু বিভিন্ন পণ্য কিন্তু তারা কিনছেন। তো সার্বিক বিষয় আমি আপনাকে যদি বলি যে ব্রাহ্মণবাড়িয়ার যে বিপণী মার্কেটের বিপণী দোকানগুলোতে যে পুলিশের কিন্তু একটি টহলদার রয়েছে, তারা কিন্তু নিয়মিত মনিটরিং করছে যাতে কোনো ধরনের চুরি ছিনতা যদি না হয়। তো ঈদ মার্কেট নিয়ে, ঈদের কেনাকাটা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ইশিকা। পরশ, অনেক ধন্যবাদ আপনাকে। ডিম বেগুনের দাম বাড়লেও স্বাভাবিক রয়েছে অন্যান্য নিত্যপণ্যের বাজার দর। শরীয়তপুরে বেড়েছে মাংসের দাম। ব্রয়লার মুরগি সপ্তাহের ব্যবধানে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 টাকায়। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 265 টাকায়। আরও জানবো সহকর্মী সাইফুল ইসলাম আকাশের কাছ থেকে। আকাশ, বাজার দর নিয়ে কি বলছেন ক্রেতারা, আর পর্যাপ্ত বাজার মনিটরিং রয়েছে কিনা জানাবেন। ইশিকা, সকাল থেকে শরীয়তপুরের বেশ কয়েকটি বাজার পরিদর্শন করতে গিয়েছি। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সবজির বাজারে সরবরাহ বেশি থাকায় কিন্তু স্বস্তিতে ক্রেতারা। সেক্ষেত্রে মাংসের যে বাজার, মাংসের বাজার ঊর্ধ্বগতি থাকার কারণে ক্ষুব্ধ কিন্তু ক্রেতারা। এই মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুরের পালং বাজারে। এই বাজারের চিত্রটা যদি আপনাকে দেখাই, সেক্ষেত্রে কিন্তু এ বাজারে ফার্মের যে মুরগি গত সপ্তাহে বিক্রি করা হয়েছিল 150 থেকে 60 টাকা, সেই মুরগি কিন্তু এ সপ্তাহে বিক্রি করা হচ্ছে 200 থেকে 210 টাকা। পাশাপাশি যে সোনালী মুরগিগুলো রয়েছে সেগুলো কিন্তু বিক্রি করা হতো 240 থেকে 50 টাকা দরে, সেগুলো এ সপ্তাহে বিক্রি করা হচ্ছে 280 থেকে 90 টাকা দরে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি মাংসের যে গরুর মাংস, সেই মাংস কিন্তু পালং বাজারে বিক্রি করা হচ্ছে 700 টাকা কেজি দরে, কিন্তু অন্যান্য যে বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু 730 থেকে কিন্তু 750 টাকায় বিক্রি করা হচ্ছে। এখানকার যারা স্থানীয় ক্রেতারা রয়েছে তারা কিন্তু বলছে যে সবজি সরবরাহ বেশি থাকার কারণে স্বস্তিতে ক্রয় করতে পারছে সবজি, কিন্তু মাংসের বাজারে উদ্যোগতে তারা ক্ষুব্ধ প্রকাশ করছে। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো, আসলে কেন এই মাংসের দাম বৃদ্ধি পেয়েছে আমাদের যদি একটু বলতেন। খামারি দাম বেশি নিতেছে, বাচ্চা খাদ্যের দাম বেশি, এই জন্য দাম হারা বাড়াই দিছে। আমরা 210 টাকা বেচতেছি, 200 টাকা পাইকারি করছি, 10 টাকা আমরা লাভ করছি। জি, শুনছিলেন এখানকার একজন বিক্রেতার কথা। পাশাপাশি যারা এখানকার স্থানীয় ক্রেতারা বলছেন যে বাজার মনিটরিংটা যদি ঠিকভাবে করা হতো তাহলে হয়তো বা দ্রব্যমূল্যের দামটা একটু নিয়ন্ত্রণে আসতো। আমরা জেলা ভোক্তা অধিকার কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসীর সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছে তা প্রতিনিয়তই বাজারে মনিটরিং করছেন, তবে মাংসের বাজারে এ সপ্তাহে কোনো জরিমানা করা হয়নি বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল শরীয়তপুরের পালং বাজার থেকে নিত্য প্রয়োজনীয় বাজারের সর্বশেষ তথ্য। ইশিকা। আকাশ, অনেক ধন্যবাদ আপনাকে। একই বিষয়ে জানবো নূর ইসলাম রকির কাছে খুলনায়। রকি, এই মুহূর্তে বাজার দর নিয়ে কি বলছেন ক্রেতারা, আর পর্যাপ্ত বাজার মনিটরিং রয়েছে কিনা? খুলনায় কিন্তু ছুটির দিনে আজকে দ্রব্যমূল্যের কিছুটা ঊর্ধ্বগতি আমরা দেখতে পেয়েছি। আজকে কিন্তু আমরা নগরের বিভিন্ন বাজার ঘুরে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে ডিমের মূল্য কিন্তু প্রতি পিস 1 থেকে 1.5 টাকা বেড়েছে। পাশাপাশি কিন্তু বেগুন দাম আমরা দেখেছি 10 থেকে 20 টাকা বেড়েছে, এবং পটলের দামও কিন্তু কিছুটা সংকট থাকলেও ঝিঙার দাম কিন্তু 10 থেকে 12 টাকা বেড়েছে। সব থেকে বেশি বেড়েছে কিন্তু শশার মূল্য কিন্তু গতকালও কিন্তু 50 টাকা ছিল, সেটা আজকে 60 থেকে 70 টাকা। বিভিন্ন বাজার ভেদে
কিন্তু আসলে বিক্রি হচ্ছে। পাশাপাশি যদি একটু বলে রাখি যে মুরগির মাংসের দামও কিন্তু ব্রয়লার যেগুলো আছে সেগুলো কিন্তু 10 থেকে 20 টাকা করে কেজিতে বেড়েছে। তবে গরুর মাংস সহনশীল 720 থেকে 750 টাকার ভিতরে আছে। তবে কিছুটা স্থবিরতা বা সহনশীলতা আছে, সেটা হচ্ছে আপনার আলু, পেঁয়াজ, টমেটো, লাউ সহ যে ধরনের সবজি আছে। আমরা একটু বাজার মনিটরিং এর বিষয়ে কথা বলেছি বিভিন্ন ক্রেতা এবং বিক্রেতার সাথে। শহরের যে যতগুলা আসলে বাজার হচ্ছে সব বাজারগুলোতে কিন্তু আসলে বাজার মনিটরিং ওইভাবে আসলে লক্ষ্য করা যায়নি। পাশাপাশি একটু বলতে চাই যে এই বাজার মনিটরিং ব্যবস্থা আসলে ঠিকমতো না থাকায় কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে বলে ক্রেতারা জানিয়েছে। তবে গত রমজানের তুলনায় এই রমজানে কিন্তু আসলে দ্রব্যমূল্য বেশ খানিকটা নিয়ন্ত্রণে আছে বলে ক্রেতা এবং বিক্রেতারা জানিয়েছে। খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। অনেক ধন্যবাদ রকি আপনাকে। এবারে রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী AH হিমেল। হিমেল, বাজারে নিত্যপণ্যের দামে কোনো পরিবর্তন এসেছে কিনা বিস্তারিত জানাবেন। আছি এই মুহূর্তে রাজধানীর কারণ বাজার যে কাঁচা বাজার আছে সেই কাঁচা বাজারে আজকের যে নিত্যপণ্যের বাজারের যে অবস্থা সেই সার্বিক বিষয়ে আমরা সকাল থেকে পর্যবেক্ষণ করছিলাম। আমরা এখানে এসে যেটা দেখতে পেলাম যে নিত্যপ্রয়োজনীয় যে কাঁচা বাজারগুলো আছে অর্থাৎ বেগুন, শসা, তারপর করলা এবং অন্যান্য যে কাঁচা বাজারগুলো সেগুলোর দাম কিন্তু কিছুটা বেড়েছে। অর্থাৎ বেগুন কিন্তু প্রতি কেজি 70 থেকে 80 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং শসার কেজি আমরা যেটা দেখেছিলাম যে শসা 60 থেকে 70 টাকা কেজির মতো ছিল, কিন্তু সেটা কিন্তু এখন 80 টাকা কেজিও বিক্রি করা হচ্ছে শসা। আমরা যেটা দেখতে পেলাম যে এখানকার যে কাঁচা বাজারের যে সার্বিক যে অবস্থা সেটা বিক্রেতারা যেটা বলছেন যে কাঁচামালের সরবরাহ কিছুটা কম থাকায় এখানকার মূল্য কিন্তু কিছুটা বৃদ্ধি পাচ্ছে। রমজানের শুরুতে লেবুর যে বিষয়টি ছিল, লেবুর যে দামের চড়া দাম ছিল সেই লেবুর দাম কিন্তু কমে এসেছে। অর্থাৎ এখানে 40 থেকে 60 টাকা হালি দরে কিন্তু লেবু বিক্রি করা হচ্ছে। আমরা এখানকার যে কাঁচা বাজারের যে পেঁয়াজ, রসুন, আলুর যে দোকানগুলো আছে তার সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে এখানকার দাম স্থিতিশীল রয়েছে, কোনো ধরনের পরিবর্তন হয়নি। অর্থাৎ পেঁয়াজের যে দাম 30 এবং 35 টাকা কেজি ছিল সেই দামে কিন্তু বিক্রি হচ্ছে এটা, এবং রসুন, আদা, আলু সেইগুলোর দাম কিন্তু স্থিতিশীল রয়েছে। আমরা মাংসের বাজারে গিয়েছিলাম কথা বলার জন্য। তারা যেটা বলছেন যে গরুর মাংস তারা 780 টাকা কেজি ধরে বিক্রি করছেন। আরেকটি বিষয় ব্যবসায়ীরা জানিয়েছেন, অর্থাৎ মুরগি যে মাংস সেই মাংস কিন্তু কেজি প্রতি এখন 300 টাকা ধরে বিক্রি হচ্ছে। পাকিস্তানি যে মুরগি আছে সেগুলো কিন্তু 300 টাকা ধরে বিক্রি হচ্ছে। এবং আরেকটি বিষয় আমরা দেখতে পেলাম, তারা ব্যবসায়ীরা যেটা বলছেন যে গত সপ্তাহে এই মুরগির যে কেজি প্রতি কেজি অর্থাৎ পাকিস্তানি মুরগির প্রতি কেজি ছিল 240 থেকে 50, এক সপ্তাহের ব্যবধানে কিন্তু 50 টাকা বৃদ্ধি পেয়েছে। তারা যেটি বলছেন যে মুরগির সরবরাহ কিছুটা কম এবং সামনের দিনগুলোতে মুরগির সরবরাহ কিন্তু আরও বেশ কমতে পারে বলে তারা ধারণা করছেন। এবং মুরগির কেজি এই মুহূর্তে পাকিস্তানি মুরগি 300 টাকা কেজি এবং এটা কিন্তু সামনের দিনগুলোতে আরও বাড়তে পারে সেরকমটাই বলেছেন এখানকার ব্যবসায়ীরা। আমরা রমজানের যে ইফতারের যে আইটেম আছে, অর্থাৎ এখানকার যে ফল ফ্রুটসের কথা যদি বলি, আনারস এখানে বিক্রি করা হচ্ছে 30 টাকা এবং এখানে গুণগত মানের উপর ভিত্তি করে কিন্তু 40 টাকা প্রতি পিস আনারস বিক্রি করা হচ্ছে। তরমুজের কিন্তু প্রতি পিস বিক্রি করা হচ্ছে 45 থেকে 50 টাকা দরে। আর এখানকার খেজুরের অবস্থা আমরা যেটা দেখতে পেলাম, আগের যে অবস্থা ছিল দামের স্থিতি সেটা স্থিতিশীলই রয়েছে। ঢাকা কারণ বাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। হিমেল, অনেক ধন্যবাদ আপনাকে। ঢাকা আরিচা মহাসড়ক দখল করে ট্রাক ও প্রাইভেট কার স্ট্যান্ড করে তুলেছে রেন্টে কার ব্যবসায়ীরা। বিস্তারিত জানবো সহকর্মী দেওয়ান ইমনের কাছ থেকে। ইমন, এতে কি ধরনের ভোগান্তির সৃষ্টি হচ্ছে, এ নিয়ে হাইওয়ে কর্তৃপক্ষই বা কি বলছেন? ইশিকা, আপনাকে ধন্যবাদ। আমি এখন রয়েছি সাভার যে বাজার বাস স্ট্যান্ড আছে সেখানে, এবং এই বাজার কেন্দ্রিক অর্থাৎ সাভার স্ট্যান্ড কেন্দ্রিক যে যানজটটি লেগে থাকে তার বড় একটি কারণেই কিন্তু এই যে রেন্ডিকার যারা ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে এই যে রেন্ডিকার বলতে যারা ভাড়ায় চালিত যে সমস্ত গাড়িগুলোর ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু এই যে সড়কের বেশিরভাগ জায়গা দখল করে রাখার কারণেই কিন্তু এই যানজটগুলো সৃষ্টি হয়। এতে করে এই যে যারা সাভারে বসবাসরত যারা রয়েছেন তারা কিন্তু চরম দুর্ভোগ
দুর্ভোগ পান প্রতিনিয়ত। পাশাপাশি এটি যেহেতু হাইওয়ে সড়ক এবং উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের যে সমস্ত যাত্রী এখান দিয়ে পরিবহন করেন তাদের কিন্তু একটি কাউন্টার রয়েছে সাভার স্ট্যান্ডে। সেই কাউন্টারে কিন্তু লোকাল লেন দিয়ে যেতে হয় এবং লোকাল লেন দিয়ে যখন গাড়িগুলোকে প্রবেশ করে তখন কিন্তু এই যে রাস্তাটি যেহেতু দখল করে এই সমস্ত রেন্ডিকার ব্যবসায়ীরা দখল করে রাখার কারণে কিন্তু এটি সরু হয়ে আছে এবং এর কারণে কিন্তু দিনের বেশিরভাগ সময় দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু যানজট লেগে আছে এবং এই দুর্ভোগে কিন্তু প্রতিনিয়ত যারা স্থানীয় বসবাসকারী রয়েছেন তারা যেমন দুর্ভোগ পোহাচ্ছেন, দূরপাল্লার যে সমস্ত যাত্রীরা রয়েছেন তারাও কিন্তু এই 3 কিলো রাস্তা অর্থাৎ এই সাভার স্ট্যান্ড থেকে রেডিও কলোনি পর্যন্ত এই 3 কিলো রাস্তা তাদের কিন্তু পাড়ি দিতে কিন্তু কয়েক ঘন্টা সময় লেগে যাচ্ছে। এইসবের এই দুর্ভোগটি কিন্তু এই 2-1 দিনের না, এটি কিন্তু বছরের পর বছর এই দুর্ভোগটি কিন্তু সাভারে রয়েছে, যে কারণে এর থেকে কিন্তু কোনোভাবেই মুক্তি মিলছে না যারা এই সড়কটি ব্যবহার করছেন। আমরা এ বিষয়ে স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম। তারা যেটি বলছেন যে বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ থেকে এদেরকে উচ্ছেদ করা হলে পরক্ষণেই কিন্তু তারা আবার একই গতিতে বসছেন। কিছুক্ষণ আগে আমরা পথচারীদের সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি বলছেন যে ঈদ বাজার করতে তারা এখানে এসেছিলেন, যেহেতু স্থান কেন্দ্রিক বিভিন্ন বিপণী বিতান শপিং মলগুলো রয়েছে, ঈদের কেনাকাটা করতে যারা এসেছেন তারা কিন্তু এই স্বল্প দূরত্বের পথ পাড়ি দিতে গিয়ে কিন্তু কয়েক ঘন্টা তাদের সময় লেগে যাচ্ছে। অনেকে আমরা দেখছি যে পায়ে হেঁটে কিন্তু রওনা হয়েছেন এই পথটুকু পাড়ি দিতে। এ বিষয়ে আমরা হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে এদেরকে বারবার বলার পরেও কিন্তু তারা এখান থেকে তাদের যে স্ট্যান্ডটি গড়ে তুলেছেন সেটি কিন্তু তারা সরিয়ে নিচ্ছেন না এবং এরা কিন্তু ক্ষমতার প্রভাব খাটিয়ে কিন্তু এদের এই কার্যক্রমটি অব্যাহত রেখেছেন। কৃষিকা ইমন, অনেক ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার দেশ জনপথ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।